শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা জনগণকে বিভ্রান্ত করছে। জাতীয় নির্বাচনের বিরোধিতা না করে জনগণের দাবির পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, নির্বাচন বানচাল করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। সংসদ নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে জানান তিনি। জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় নেতারা দেশের বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশনকে দায়ী করেন। কখনো সংখ্যানুপাতিক হারে নির্বাচন, কখনো বা জুলাই সনদের আইনি ভিত্তির। এখন জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জামায়াতের নেতৃত্বে 8টি সমমনা ধর্মভিত্তিক দলের। রাজনৈতিক দলের নিম্নকক্ষ উচ্চকক্ষে একটা ডাম্পিং স্টেশন বানানোর আমরা কথা বলছি। জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বিএনপি মহাসচিব রাজপথের এই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন। বললেন, জনগণকে বিভ্রান্ত করে নির্বাচন বানচালে উঠে পড়ে লেগেছে একটি মহল। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করব, দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। কারণ এই দেশের মানুষ কখনো বিট্রিয়ারের যারা বিট্রি করে তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন নোট অব ডিসেন্ট না রেখে বিশ্বাসভঙ্গ ও প্রতারণা করেছে। এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের কমিশন। এই কমিশন সেখানে স্বাক্ষর করলাম, দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন সেটা অনেক পার্থক্য। সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা করেছেন, তারা এখানে বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। জামাতের বন্ধুদের বলি, 54 বছর পরে আপনারা শামুকের খোলস ভেঙে বাইরে বেরোতে পেরেছেন। আর একবার ওই খোলসের মধ্যে ঢুকতে হবে। বিএনপির অত বড় লোকসান হবে না, আমাদের অত বড় লোকসান হবে না, কিন্তু লোকসান আপনাদের বেশি হবে। প্রেস ক্লাবে আয়োজিত এই আলোচনায় অন্য দলের নেতারা পতিত ফ্যাসিবাদী সরকারের মতো কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান সরকারকে। তাদের শঙ্কা, চলমান সংকট ঘিরে সংঘাত সৃষ্টির। আপনাদের প্রস্তাবনার মধ্যে আপনারা বহু ধরনের উস্কানি আপনারা তৈরি করেছেন, বহু ধরনের অস্থিতিশীলতার উপাদান এখানে আপনারা যুক্ত করেছেন। আমি আশা করব সরকার কোনো উস্কানির পথে হাঁটবে না। আজকে যদি এই সংস্কার প্রস্তাব আওয়ামী লীগের সামনে হাজির কথা হতো, আওয়ামী লীগ 2 দিনে সব মেনে নিত। উনি জানে যত ওয়াদা দেয় ওয়াদা রক্ষা করার কোনো দরকার হয় না। আজকে 8 মাস ধরে বিএনপি নানা বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করছে। কেন করছে? কারণ কি বিএনপি জানে যে ক্ষমতায় গেলে তাকে জবাবদিহিতার মুখে পড়তে হবে, তাকে প্রত্যেকটা ইস্যু হয়তো পালন করতে হবে। সোশ্যাল মিডিয়াতে বুলিং করে বা সাইবার হ্যারাসমেন্ট করে বলে আমরা সংস্কারের পক্ষের লোক না, আমরা সংস্কার চাই না, আমরা বিএনপি যেটা চাই সেটা চাই। এর চেয়ে ব্যাককল এবং আহাম্মক অকৃতজ্ঞ আর কোনো আছে? নির্বাচিত হলে ঐকমত্যে পৌঁছানো সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করেন নেতারা। সেই সঙ্গে পুরনো মিত্রদের নিয়ে জাতীয় সরকার গঠনের কথাও পুনর্ব্যক্ত করেন তারা। আদর্শিক রাজনীতি নিয়ে, সততা নিয়ে টিকে আছি, মানুষের পক্ষে কথা বলছি, আমাদের লড়াই কিন্তু চলবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খুলনায় হিন্দু সম্মেলনে তিনি এই আহ্বান জানান। আর কুমিল্লায় দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংস্কার নিয়ে সরকার যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে যায় তাহলে পরিষ্কার হবে তারা আর নিরপেক্ষ নেই। খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনের আয়োজন করে জামায়াতের উপজেলা সনাতন শাখা। প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সম্মেলনে তিনি বলেন, গত 54 বছরে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। সনাতন সম্প্রদায়ের ভোট নিয়ে যারা ক্ষমতায় গেছে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও হিন্দুদের ভাগ্যের পরিবর্তন হয়নি। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জানান গোলাম পরোয়ার। তুমি যদি দাঁড়িপাল্লায় থাকো, জামাতের মিটিংয়ে যাও, তুমি পুজো করতে পারবে না, মা বোনেরা বাড়িতে বেরোতে পারবে না, সিঁদুর নিতে পারবে না, শাখা পড়তে পারবে না, পূজা করবে না। এগুলো হচ্ছে ডাহা মিথ্যা কথা। এই মিথ্যায় আপনারা কান দেবেন না। আমরা বলেছি
জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। কুমিল্লায় জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয়। নিজ নির্বাচনী এলাকা চৌদ্দগ্রামে এক সমাবেশে তিনি একথা বলেন। এখন বিএনপি যদি সংস্কার না মানে, সংস্কার না থাকে, তাহলে তাদের কমপক্ষে এই দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করব না। এই সরকার যদি এই অন্যায় চাপের কাছে নথি স্বীকার করে এবং সরকারের সিদ্ধান্তকে যদি সরকার সরে যায়, তাহলে এটা পরিষ্কার হবে যে এই গভর্নমেন্ট আর নিরপেক্ষ নেই। সরকার যদি কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তবে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে বলেও মন্তব্য করেন ডাক্তার তাহের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকবেই, কিন্তু সেসব আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে তিনি বলেন, গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। 15 ফেব্রুয়ারির আগে নির্বাচন হবে, এটাকে পেছানোর মতো কোনো শক্তি নেই। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান প্রেস সচিব। পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ থাকবে, আমি এক কথা বলবো, আরেকজন আরেক কথা বলবেন, এটাই নিয়ম। যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে, এটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তৈরি হলেও এখনও সেটা কাটিয়ে ওঠার সুযোগ আছে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট ইস্যুতে তৈরি হওয়া বিতর্ক সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না। তবে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণের আহ্বান জানান বিশ্লেষকরা। অপরদিকে সংসদ কার্যকর না হলে নির্বাচনের আগে বা ভোটের দিন গণভোট আয়োজন আনুষ্ঠানিকতা ছাড়া বেশি কিছু নয় বলে জানান সিনিয়র আইনজীবীরা। রিয়াজ রায়হানের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় 9 মাসের আলোচনার ফল জুলাই সনদ, আনুষ্ঠানিকভাবে যার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। যে সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন। বিতর্কের শুরু তারপর থেকেই। বিএনপির অভিযোগ, যেসব অঙ্গীকারের ভিত্তিতে নোট অব ডিসেন্ট সহ সনদে স্বাক্ষর করেছে দলটি, বাস্তবায়নের সুপারিশে সেসবের অনেক কিছুই পরিবর্তন, সংযোজন বিবেচনা করেছে কমিশন, যা নিয়ে দলটির সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। এমন ব্যত্যয়কে নেতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে তাতে ঐক্য বিনষ্টের খুব একটা কারণ নেই বলেও মনে করেন তারা। যদি বিএনপির সাথে কনসাল্ট না করে সেটা চূড়ান্ত হয়ে থাকে, এটা কিন্তু তাহলে একটা বড় ধরনের ত্রুটি হয়েছে বলে। ত্রুটি হয়েছে এটা সত্য, কিন্তু সেই ত্রুটিটা সারিয়ে নেওয়ার মতো সময় কিন্তু সরকারের হাতে আছে এবং আশা করছি সরকার এগুলো ত্রুটিগুলো দূর করে এটাকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত দেবেন। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই। জুলাই সনদ ও গণভোট নিয়ে বিএনপি জামাতের দ্বৈরথ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন এই বিশ্লেষক। গণভোট করার বিষয়ে তো দুই দলের দুই মত নাই, একমতই আছে। কনসেনসাসের অনেক বিষয় নিয়েও তো তাদের মধ্যে ঐক্যমত আছে। সুতরাং এটা যে একেবারে দুই দল সম্পূর্ণ মুখোমুখি অবস্থানে দাঁড়ায় গেছে, বিষয়টা ওরকম না বলে আমার মনে হয় আর কি। গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর দিকে যাত্রা করতে হলে রাজনৈতিক দলগুলিতে মধ্যে একটা কিছু কিছু জায়গায় তাদের মধ্যে ঐক্যমত ধরে রাখতেই হবে এবং সেই বিষয়ে আমি এখনো বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত আছে। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে টানাপোড়েন আছে বিএনপি, জামাত, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের। আইনজ্ঞরা বলছেন, নির্দিষ্ট প্রক্রিয়া ছাড়া নির্বাহী আদেশে সনদের আইনি ভিত্তি সম্ভব নয়। রাষ্ট্রপতি বা চিফ এক্সিকিউটিভ অফ দ্য গভর্নমেন্ট, যদি প্রাইম মিনিস্টার হোক ও প্রধান উপদেষ্টা হোক, তারা চাইলেই চাওয়া মাত্রই কোনো বিষয় আইন হয়ে যায় না বা কনস্টিটিউশনতে ঢুকে না। মনে রাখতে হবে যে কনস্টিটিউশনের মধ্যে ঢুকতে হলে কোনো বিষয়, তো সেটা অবশ্যই পার্লামেন্টের মাধ্যমে হতে হয়। পৃথিবীতে এরকম কোনো বিধান নাই যে অটোমেটিক্যালি কোনো সনদ বা কোনো খসড়া যদি না হয়, পাস হয়,
পার্লামেন্টে, তো অটোমেটিকলি ঢুকে যাবে কনস্টিটিউশনের মধ্যে, এরকম কোনো বিধান নেই। সংসদ ছাড়া গণভোটের সুযোগ নেই উল্লেখ করে আইনজীবী জানান, সংসদের 2/3 মতামত ছাড়া গণভোটের কোনো কার্যকারিতা থাকে না। নির্বাচনের আগে গণভোট হওয়া বা নির্বাচনের দিন গণভোট হওয়া দুটাই আসলে কার্যকরী কিছু না, কারণ গণভোটের প্রশ্নটা আসবে হচ্ছে তখনই যখন সংসদ কোনো একটা আইন পাস, একটা বিল আকারে তার সম্মতি দেবে, সে সম্মতি দেওয়ার পরেই গণভোটের প্রশ্ন আসে, তার আগে না। সুতরাং নির্বাচনের আগে হোক বা নির্বাচনের পর বা দিন হোক, উভয় ক্ষেত্রেই আসলে এটা অকার্যকর, কারণ পরবর্তীকালে গণভোটের যদি প্রশ্ন আসে তবে আবার নতুন করে গণভোটের জন্য পাঠাতে হবে। মত দ্বিমতের বিতর্কে যেন নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে রাজনৈতিক দলগুলোর নজর দেওয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনরা। পরিস্থিতির একটা পরিবর্তন হওয়াটা খুব জরুরি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। যেসব ভিত্তিতে তারা মার্কাকে তালিকাভুক্ত এবং বাদ দেয় সেই নীতিমালা প্রকাশের দাবি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর। সকালে পিরোজপুরে দলীয় সমন্বয় সভা শেষে তিনি বলেন, যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নেবে তাদের সাথে এনসিপির দূরত্ব তৈরি হবে। বিএনপি ও জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হওয়ার বিষয়টি সত্য নয়। সংস্কার প্রস্তাবনায় তারা একমত হয়ে আবার নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। যখন জামাত আমাদের সংস্কার প্রস্তাবনাগুলোকে, আমাদের মৌলিক জায়গাগুলোকে এগিয়ে নিয়ে গিয়েছে, তখন মনে হয়েছে জামাতের সাথে আমাদের হয়তো ঋদ্ধতা রয়েছে, আবার একই জিনিস বিএনপির ক্ষেত্রে হয়েছে। বিষয়টি মোটেও এমন না, বরং হচ্ছে সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে হচ্ছে আমাদের এনসিপির হচ্ছে একটা ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক থাকে। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী শাপলাকলি সহ আরও অনেকগুলো প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখনো যারা আন্দোলন করছে সেই বিষয়টিও ইসির নজরে আছে বলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বলেন, গণভোটের বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি, তা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য কোনো চ্যালেঞ্জ নেই, সকল প্রস্তুতি সম্পন্নের পথে। সভায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, পটুয়াখালী জেলা প্রশাসক সহ অন্যরা উপস্থিত ছিলেন। গণভোট নির্বাচনের আগে হবে না কবে হবে, বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই। সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সেই জিনিসটি আমাদের কাছে এখনো পৌঁছেনি। সিদ্ধান্ত হলে পরে আপনারা জানতে পারবেন। চলতি বছর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর প্রায় ৩,০০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের বেশিরভাগই ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। সবশেষ শুক্রবার ঢাকা মহানগরে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, পলাতক নেতাদের অর্থায়নে ঢাকায় মিছিল করার চেষ্টা করছে নেতাকর্মীরা। চলতি পথে হঠাৎ করে হাতে গোনা কয়েকজন একসঙ্গে হয়ে চেষ্টা করছে মিছিলের। কিছুক্ষণের মধ্যেই মিছিল শেষ করে যে যার মতো মিশে যাচ্ছে পথচারীদের ভিড়ে। সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আনাগোনা বেড়েছে ঢাকার রাজপথে। ঝটিকা মিছিল থেকে ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরি করছে তারা। শুক্রবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। ঝটিকা মিছিলের চেষ্টাকালে গ্রেফতার করা হয় ৪৬ জনকে। একসঙ্গে ১৮ জনকে গ্রেফতার করা হয় শেরেবাংলা নগর থানা এলাকা থেকে। আমরা একদিনে ২৪৪ জন আর একদিন ১৩১ জন এরকম ঝটিকা মিছিল থেকে গ্রেফতার করেছি, এবং এই ঝটিকা মিছিলগুলো থেকে ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার একটা অপপ্রয়াস ছিল, এবং অনেককেই আমরা ককটেল সহ গ্রেফতার করেছি। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনমনে আতঙ্ক সৃষ্টি করা। পুলিশ বলছে, গ্রেফতারের ঘটনাগুলো গণগ্রেফতার নয়। পলাতক নেতাদের অর্থায়নে মিছিলে অংশ নিলেই টাকা পাচ্ছে কর্মীরা। চলতি বছর এমন ৩,০০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এটা আসলে গণগ্রেফতার বলা যাবে না। আমরা যে গ্রেফতারগুলো করছি একদম তাৎক্ষণিকভাবে ঝটিকা মিছিলে যাদের পাওয়া যাচ্ছে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আমরা গ্রেফতার করার পরে যাচাই বাছাই করে দেখছি তাদের পূর্বাপর যে ইতিহাস। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের সুযোগ নেই বলেও জানায় পুলিশ। আমরা সতর্ক রয়েছি এবং আমাদের নজরদারিও রয়েছে। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
যৌন কেলেঙ্কারির ঘটনায় তোলপাড় চলছে ব্রিটিশ রাজপরিবারে। আপন ছোট ভাইয়ের রাজ উপাধি কেড়ে নিয়েছেন রাজা তৃতীয় চার্লস, বিতাড়িত করেছেন রাজপ্রাসাদ থেকেও। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠতা জেরি কাল হয়ে দাঁড়ালো এলিজাবেথ পুত্রের জন্য। তবে খেতাব না থাকলেও ব্রিটিশ পরিবারের সদস্য হিসেবে থাকছেন অ্যান্ড্রু। কে ভেবেছিল রাজকীয় পরিচয়ের ইতি এভাবে টানতে হবে রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রুকে। এক যৌন কেলেঙ্কারির ঘটনায় তালমাটাল ব্রিটিশ রাজপরিবার। বিতর্কের শুরু যখন কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে রাজার ছোট ভাই অ্যান্ড্রুর বন্ধুত্বের খবর প্রকাশ্যে আসে। গেল কয়েক সপ্তাহ ধরেই নিজ দেশের পত্রিকাগুলোর শিরোনামে ছিলেন তিনি। অভিযোগ ছিল অপ্রাপ্তবয়স্ক নারীকে যৌন নির্যাতনের। সম্প্রতি সে মামলায় জড়িয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে ব্রিটিশ রাজপরিবার। নজিরবিহীন সমালোচনার মুখে চলতি মাসের শুরুতে রাজকীয় পদবি ব্যবহার না করার ঘোষণা দেন অ্যান্ড্রু, কিন্তু তাতে বিতর্ক আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত ছোট ভাইয়ের সব রাজকীয় খেতাব কেড়ে নিয়ে শাস্তি দিলেন রাজা তৃতীয় চার্লস। ডিউক অফ ইয়র্কের পরিবর্তে অ্যান্ড্রু এখন পরিচিত হবেন অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে। শুধু রাজখেতাবই নয়, এলিজাবেথ পুত্র অ্যান্ড্রুকে ছাড়তে হবে 30 কক্ষ বিশিষ্ট উইন্ডসর রাজপ্রাসাদও। থাকতে হবে ব্যক্তিগত উদ্যোগে, ভাড়া দেওয়া হবে রাজার তহবিল থেকে। তবে অ্যান্ড্রু রাজ উপাধি বাতিল হলেও বহাল থাকছে তার দুই কন্যা প্রিন্সেস ইউজিন ও প্রিন্সেস বিট্রিসের খেতাব। নারী ও শিশু পাচার এবং যৌনকর্মে ব্যবহারের গুরুতর অভিযোগ ছিল জেফ্রি অ্যাপস্টেইনের বিরুদ্ধে। বিচার কাজ চলাকালে 2019 সালে কারাগারে আত্মহত্যা করেন তিনি। অনিক রহমান, যমুনা নিউজ। গাজীপুরের জয়দেবপুর জংশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের লাইনচ্যুত বগিটি উদ্ধার হয়েছে। 3.5 ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। এর আগে বগি লাইনচ্যুত হয়ে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রেনটি। জয়দেবপুর জংশনের প্রবেশের আগে ট্রেনের একটি বগি হঠাৎই লাইনচ্যুত হয়। এতে ঢাকা ময়মনসিংহ রুটে রেল চলাচল ব্যাহত হয়, তবে এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে লাইনচ্যুত বগিটি উদ্ধারের কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। ব্যাপক আতঙ্কে ছিলাম যে কি হয়েছে। সামনে দেখলাম যে বলতেছে লাইনে বগি হয়েছে, তখন তাড়াহুড়া করে স্লো করছে, তখন আমরা নেমে যাই। হঠাৎ করে ধোয়া বেরোইছিল, সবাই বলতেছে যে আগুন লাগছে আগুন লাগছে, তো সবাই লাফালাফি করতেছে। ট্রেন হঠাৎ করে পরে থামাইছে, তারপর সবাই হুড়াহুড়ি করে নামছে, পরে দেখে যে লাইনচ্যুত হয়েছে। রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হচ্ছে কঠিন চিবরদান ও বৌদ্ধ মহাসম্মেলন। সেখানে রয়েছেন সহকর্মী সোমাইয়া ঐশী। যাচ্ছি তার কাছে। ঐশী, আপনি তো আগের ঘণ্টাতেও কঠিন চিবরদানের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাচ্ছিলেন, এই মুহূর্তে কি চলছে একটু জানাবেন আমাদের। শাওন, এই মুহূর্তে একদম শেষ যে আনুষ্ঠানিকতা কঠিন চিবরদানের সেটি চলছে। মাত্র কিছুক্ষণ আগে যে ধর্মালোচনা সেটি শেষ হয়েছে এবং ধর্মালোচনার পরেই এই যে চিবর, যেটি মূল মহাপবিত্র চিবর, সেটি প্রদান করা হবে ভিক্ষুদের। কিছুক্ষণ আগেও কিন্তু যারা ভক্তরা আছেন তারা যে 24 ঘন্টার মধ্যে এই যে ভিক্ষুদের যে পরিধেয় গেরুয়া বস্ত্র সেটি তৈরি করেন। 24 ঘন্টার মধ্যে আসলে তুলা থেকে সুতা কেটে এবং তারপর সেটি রং করে সেলাই করে 24 ঘন্টার মধ্যে এই চিবর তৈরি বা এই পোশাক তৈরির প্রক্রিয়া হচ্ছে কঠিন চিবরদান। এবং এই একদম শেষ অংশে কিছুক্ষণ আগেই ভক্তরা যে চিবরগুলো তৈরি করেছিলেন তারা সেগুলো মাথায় করে নিয়ে মন্ত্রোচ্চারণ করেছেন এবং এরপরই এই চিবরগুলো কিন্তু যারা বৌদ্ধ ভিক্ষু আছেন তাদেরকে দান করা হবে। এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস যে এই যে চিবর তারা দান করবেন বৌদ্ধ ভিক্ষুদের, এটি হচ্ছে মহাজগতের সবচেয়ে সর্বোত্তম দান। তারা এটি বিশ্বাস করেন যে সমস্ত বিশ্বে যত প্রকারের দান আছে সারা বছর দান দাক্ষিণ্য করলেও এই যে কঠিন চিবর দান বা বৌদ্ধ ভিক্ষুদের যে পরিধেয় বস্ত্র সেটির 24 ঘন্টার মধ্যে তৈরি প্রক্রিয়া সম্পন্ন করে যে বৌদ্ধ ভিক্ষুদের প্রদান করা, এই যে দান, এটির আসলে অন্যান্য দানের সঙ্গে তুলনা করা চলে না। এটিতে অনেকখানি পুণ্য, তেমনটি বিশ্বাস করেন ভক্তরা। এবং এই জন্যই আসলে একদম সকাল থেকে বৌদ্ধ পূজা, কল্পতরু দান, কল্পতরু উৎসর্গ থেকে শুরু করে অন্যান্য যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সবাই সেভাবেই আসলে ভক্তির সঙ্গে পালন করেছেন, মন্ত্রোচ্চারণ করেছেন। একই সঙ্গে পৃথিবীর সকল প্রাণীদের মঙ্গল কামনা করেছেন, সকল জগতের সকল প্রাণী যাতে সুখী হয়
সেই প্রার্থনার মধ্য দিয়ে তারা কিন্তু এই আজকের কঠিন চিবরদানের উৎসব শেষ করবেন এবং একই সঙ্গে আগামী বছরও যাতে নির্বিঘ্নে পালন করা সম্ভব হয় সেই প্রার্থনা তারা করবেন। ঐশী, অনেক ধন্যবাদ আপনাকে। অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন সহ 5 দাবিতে 19তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। শুক্রবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। তাছাড়া জাতীয়করণের গেজেট প্রকাশ না হওয়ায় আগামী রোববার প্রেস ক্লাব টু যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাত দিয়ে চাকুরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। সব ইবতেদায়ী মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার 9 মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হয় পুনরায় আন্দোলনে নামে ইবতেদায়ী শিক্ষকরা। দেখেন, আমরা অনেক বছর, আমরা দীর্ঘ 40 বছর পর্যন্ত বৈষম্যর শিকার। অপরদিকে প্রাইমারি 26,000 প্রতিষ্ঠান এক প্রাইতের ভিতরে জাতীয়করণ করা হয়েছে। 28 জানুয়ারিতে সরকার আমাদেরকে কথা দিয়েছিল যে আমাদের জাতীয়করণ করবে এবং তারই বাস্তবায়ন করার জন্য করতে করতে আজকে এরপরে 1 বছর বেড়ে যাচ্ছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। এই বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এক দফা দাবি নিয়ে এসেছি। আমাদের রোববার জাতীয় প্রেস ক্লাব থেকে প্রধান উপদেষ্টা দপ্তরে লং মার্চ আমরা পদক্ষেপ করব। সাভারের আশুলিয়ায় আলাদা অভিযানে দেশি বিদেশি অস্ত্র মাদক সহ 7 জনকে আটক করেছে সেনাবাহিনী। গতরাতে এসব অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গাজীর চট এলাকায় 5 রাউন্ড গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে জামগড় আর্মি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। আটক করা হয় 4 জনকে। এ সময় জব্দ করা হয় একটি পিস্তল, 8 রাউন্ড গুলি, 13টি মোবাইল, 3000 পিস ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য এবং ওয়াকি-টকি। এছাড়া আলাদা একটি অভিযানে আশুলিয়া চিত্রশাইল রাজা বাদশাহ এলাকা থেকে বিদেশি পিস্তল ও মাদক সহ 3 জনকে আটক করেন সেনা সদস্যরা। পরে তাদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়। বিশ্বে প্রতি 8 জনের মধ্যে 1 জন ক্যান্সারে আক্রান্ত। 2050 সালের মধ্যে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা 35 মিলিয়নে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশেও প্রায় 1,84,000 ক্যান্সার রোগী আছেন, যাদের বড় অংশই ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। আক্রান্তদের অনেকেই সুচিকিৎসা ও পর্যাপ্ত অবকাঠামোর অভাব, আর্থিক অসঙ্গতি ও সচেতনতার অভাবে মৃত্যুর দিকে যাচ্ছে। রাজধানীতে ক্যান্সার কংগ্রেসে এই তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞরা। রাজধানীর এক হোটেলে অনকোলজি ক্লাব আয়োজিত 2 দিনের ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেসের সমাপনী দিন। 16টি দেশের 31 জন খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ সহ 1200 জন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশ নেন। এক ব্রিফিংয়ে আয়োজকরা জানান, দেশে প্রায় 1,84,000 ক্যান্সার রোগী আছেন, যাদের বড় অংশই ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। 2022 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় 1,67,000 নতুন ক্যান্সার রোগী এবং প্রায় 1,16,000 ক্যান্সারজনিত মৃত্যু হতে পারে। ঢাকা সবচেয়ে হাইয়েস্ট, তারপরে চিটাগং, তারপরে সিলেট, রাজশাহী না। দেশে 10 জনের মধ্যে 9 জনই রেডিওথেরাপি পান না। সারা দেশে মেশিন আছে মাত্র 209টি, ফলে কমপক্ষে আরও 180টি মেশিন দরকার। 50 কোটি টাকার মেশিন ঠিক করার জন্য 2 লাখ টাকা লাগবে, বরাদ্দ নাই, মেশিন নষ্ট হয়ে আছে। আবার মেশিন আছে, মেশিন নষ্ট না, মেশিনের মেনটেন্যান্সের জন্য একটা খরচ আছে, ওইটা দিতে পারছেন না, মেশিন চলছে। ছোট ছোট প্রতিবন্ধকতার জন্য অনেক সচল হওয়ার মতন মেশিনও অচল হয়ে যায়। ক্যান্সার আর্লি ধরা পড়ে না, আমাদের স্ক্রিনিং প্রোগ্রাম নাই, দেরিতে আসে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যারা আসে তাদেরকে আমরা সঠিক চিকিৎসা দিতে পারি না। বিশেষজ্ঞরা জানান, দেশে সঠিক সময়ে ক্যান্সার নির্ণয় হয় না। এর মূল কারণ হলো আক্রান্তরা যথাসময়ে চিকিৎসকের কাছে যান না। উচ্চ মৃত্যুহারের কারণ চিকিৎসা অবকাঠামো, পর্যাপ্ত স্ক্রিনিং প্রোগ্রাম, দক্ষ জনবল ও আর্থিক সামর্থ্যের কথাও বলা হয়েছে ক্যান্সারের উচ্চ মৃত্যুর কারণ হিসেবে। একটা মেশিন দরকার, মেশিনের সাথে আপনার মেশিন যারা চালাবে সেটা দরকার। হ্যাঁ, এডুকেশন, ট্রেনিং, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো সব দরকার। গভর্নমেন্ট যদি এটা আপনার পলিসি চেঞ্জ করে, দেন এভরিবডি উইল স্টার্ট টু টক। ইউ নিড টু হ্যাভ এ ডকুমেন্ট। বয়স 50 হলেই বাধ্যতামূলক পরীক্ষণের আওতায় আসার মতো বিধি আরোপের আহ্বান রয়েছে বিশেষজ্ঞদের। সরকার একটা আইন করে দেয় যে 50 ঊর্ধ্ব সবাইকে একটা কোলোনোস্কোপি রিপোর্ট নেওয়া হতো।
এটা কিন্তু অনেক কঠিন না, এটা জাস্ট একটা সিদ্ধান্তের ব্যাপার। এবং কি হবে, আমার বাসায় যদি আমার বাবা করে বা আমি করি, তখন আমার ছেলে শিখবে যেটা করতে হবে। মানে সরকার সবসময় উদ্যোগ নিতে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 2025 সালের মধ্যে অন্তত 15 লাখ ক্যান্সার মৃত্যুরোধ করতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে। 12 বছরে প্রায় 6,930 জন পার্টিসিপেন্টস আমাদের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত হয়েছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রিকন প্রোডিজি আন্তঃবিশ্ববিদ্যালয় ন্যাশনাল পলিসি মেকিং কম্পিটিশন এর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজন করা হয়। ইকুইটি, ইনক্লুসিভিটি অ্যান্ড সাস্টেইনেবিলিটি প্রতিপাদ্যে এই আয়োজন করা হয়েছে। নর্থ সাউথ ইয়াং ইকোনমিস্ট ফোরামের এই আয়োজনে প্রধান কিনোট স্পিকার ছিলেন ইউএনডিপির ইকোনমিস্ট সায়েদ ইউসুফ সাদাত। তিনি বলেন, অর্থনীতি সহ সামগ্রিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ বিলম্বিত হলেও বাদ দেওয়ার সুযোগ নেই। এলডিসি থেকে উত্তরণ ঘটনে বিশ্বব্যাপী বাংলাদেশের মর্যাদা বাড়বে। আয়োজকরা জানান, আসরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 250টি টিম নিবন্ধন করেছে। আগামী 10 নভেম্বর এই প্রতিযোগিতা শেষ হবে। ওমরা পালনের নতুন নিয়ম চালু করল সৌদি প্রশাসন। ভিসা ইস্যুর পর সৌদি আরব প্রবেশের সময়কাল 3 মাস থেকে কমিয়ে 1 মাস নির্ধারণ করা হয়েছে। সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাতে সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানায় এই তথ্য। এতে বলা হয়, ভিসা ইস্যু করার তারিখ থেকে 1 মাসের মাথায় সৌদি না প্রবেশ করলে বাতিল করা হবে ভিসা। তবে অপরিবর্তিত রয়েছে পৌঁছানোর পর সৌদি আরবে থাকার মেয়াদ। পূর্বের নিয়ম অনুযায়ী 3 মাস পর্যন্ত দেশটিতে থাকতে পারবে ওমরা পালনকারীরা। এর মৌসুম শুরুর পর গেল 4 মাসে ইস্যু হয়েছে 40 লাখেরও বেশি ওমরা ভিসা। অতিরিক্ত ওমরা যাত্রীর চাপ সামলাতে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি প্রশাসন। নভেম্বরের প্রথম দিন থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দক্ষিণের এই জনপ্রিয় পর্যটন স্পটটিতে সীমিত আকারে শুধু দিনের বেলায় ভ্রমণের অনুমতি দেয়ায় শঙ্কা জানিয়েছেন দ্বীপের ব্যবসায়ী ও বাসিন্দারা। তবে সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা দৃশ্যমান নয়। এমন পরিস্থিতিতে শনিবার থেকে পর্যটক খরার আশঙ্কায় জাহাজ চালানো শুরু না করার ঘোষণা দিয়েছেন জাহাজ মালিকরা। হেসান আল কুতুবিকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আবদুল্লাহ তুহিন, ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। দ্বীপের একমাত্র বন্দর বহুদিন পর পর্যটকদের পদচারণায় মুখর হবে এমন আশায় বাসিন্দারা এভাবেই সমুদ্র পাড়ে ভিড় করে প্রতিদিন। এখানে পর্যটকদের বহনকারী জাহাজ ভেড়ার কথা, কিন্তু নোঙর করার একমাত্র জেটিটি এখনও সংস্কারই হয়নি। কবে হবে তাও বলতে পারে না কেউ। বিশ্বাস নাই ওদের যে জাহাজ আসবে, ওটা তখন তো বিশ্বাস দিতেছে 1 তারিখে জাহাজ আসবে, তখন আবার বাজাইতেছে ব্রিজের কাজ শেষ হয়নি। শুরু করলে নাহলে বুঝলাম যে কাজ চলমান আছে, এটা শেষ হবে। যেখানে শুরুই করে নাই তাহলে শেষ হবে কবে? জীববৈচিত্র্য রক্ষার কথা বলে সাধারণ পর্যটকদের আনাগোনা বন্ধ করে দেওয়া হয় দেশের একমাত্র এই প্রবাল দ্বীপে। 8 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সীমিত আকারে শুধুমাত্র দিনের বেলা পর্যটকদের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। নভেম্বরে শিপ আসবে, কিন্তু লোকজন এসে থাকতে পারবে না সেন্ট মার্টিনে। তাহলে তো আমাদের সেন্ট মার্টিনের মানুষের হতাশাজনক, ব্যবসার ক্ষেত্রে অনেক ক্ষতিকর। কক্সবাজার থেকে আসতে হলে অনেক সময় এটা হচ্ছে লং জার্নি হয়ে যায়, 6 ঘন্টা 7 ঘন্টা জার্নি। আমাদের যদি টেকনাফ থেকে আসে সেক্ষেত্রে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। ছোট্ট এই দ্বীপটির বিভিন্ন আকর্ষণীয় অংশে গড়ে ওঠা সারি সারি রিসোর্ট ও কটেজ বন্ধ, প্রায় জনশূন্য, খা খা করছে বেলাভূমি। 100%-এর মধ্যে 10% মানুষ মাছ ধরে, বাকিরা তো মাছ ধরে না। বাকিদের প্রত্যেকটা পরিবারে আমার এতটুকু জানা আছে যে গোপন একটা দুর্ভিক্ষ চলতেছে। 1-1.5 বছর ধরে অনেক খারাপ যাচ্ছে ব্যবসা। আমাদের সেন্ট মার্টিনে যদি পর্যটক 3 মাস বা 4 মাস যদি আসার যদি সুযোগ করে দিত, থাকার সুযোগ করে দিত, আমাদের সেন্ট মার্টিনবাসীর জন্য অনেক উপকার হইত। পর্যটন নির্ভর জনপদটি কঠোর বিধিনিষেধের মুখে বন্ধ থাকায় পুরো দ্বীপের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। পর্যটক আসার খবরে কিছুটা আশা জাগলেও নানা শর্তের বেড়াজালে বন্দী দ্বীপবাসীর জীবিকা। আবার 2 মাস সিজন হবে, ওই 2 মাসে যা ইনকাম করি বাকি 10 মাস আমাদের ওইগুলা দিয়ে খেতে আপনার দাঁড় দেনা যেভাবে ওইভাবেই চলতে হয়, আমাদের আর কোনো ওয়ে নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী আপনি 2 মাস সিজন দিয়েছেন, এই সিজনে 2 মাসটা আমাদেরকে অন্তত সুন্দর করে ব্যবসাটা করে খেতে দেন। আমরা 2 মাস ব্যবসা করে 10 মাস খাবো।
জেলা প্রশাসন জানিয়েছে নভেম্বরে শুধুমাত্র কক্সবাজার থেকে জাহাজে যাতায়াত করা যাবে সেন্ট মার্টিনে। টেকনাফ বা শাহপরী দ্বীপ থেকে চলাচল বন্ধ থাকবে। সেন্ট মার্টিনের অত্যন্ত জনপ্রিয় এই পশ্চিমপাড়া খ্যাত এই বীজটিতে আমার পেছনে অসংখ্য কটেজ ছিল, যার একটিও এখন অবশিষ্ট নেই। অর্থাৎ পাশেই সমুদ্র বিলাস, সেখানেও তালাবদ্ধ। সেন্ট মার্টিনবাসী বলছেন যে পর্যটকদের জন্য যে নতুন নিয়ম করেছে, যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সেই শর্ত মেনে এত দীর্ঘপথ পাড়ি দিয়ে কেউ এখানে আসতে রাজি হবেন না। এদিকে নভেম্বরে সেন্ট মার্টিনে রাতে অবস্থানের সুযোগ না থাকায় পর্যটক খরার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। প্রতিবাদ জানিয়ে জাহাজ চালানো শুরু না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এই দীর্ঘ সাগর পাড়ি দিয়ে যাওয়া আসা যে 14 থেকে 16 ঘন্টা কোনো পর্যটক এ পর্যন্ত সাড়া দেয়নি। তারা সবাই অনীহা প্রকাশ করছে। আমাদের সাথে কারোর সাথে কনসার্ন না করে এই ধরনের একটি সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এটা বাস্তবতার সাথে কোনো মিল নেই। সুতরাং জাহাজ চলাচলের কোনো আমরা সুযোগ পাচ্ছি না। জাহাজ মালিকদের এমন ঘোষণায় সেন্ট মার্টিন ব্যবসায়ীদের প্রস্তুতিও পড়েছে শঙ্কার মুখে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, সেন্ট মার্টিন, কক্সবাজার। জ্বালানির মালিকানা চলে গেছে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর হাতে। সিস্টেম লসের নামে এই খাতে সবচেয়ে বেশি লুটপাটের ঘটনা ঘটেছে, যেখানে সরকার ছিল অসহায় বলে জানান ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ক্যাব আয়োজিত ইয়ুথ পার্লামেন্ট অন জাস্ট এনার্জি ট্রানজিশনের দুদিনব্যাপী সংসদীয় অধিবেশন অনুষ্ঠানে কথা বলেন তিনি। আয়োজনে অতিথি ও মডারেটর হিসেবে থাকছেন দেশের বিশ্ববিদ্যালয় সমূহের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদে নির্বাচিত বর্তমান ও সাবেক প্রতিনিধিরা। চলমান জ্বালানি রূপান্তর যাতে ন্যায্য, ভোক্তা বান্ধব ও পরিবেশ বান্ধব হয়, সেজন্য ক্যাব জ্বালানি রূপান্তর নীতিমালা 2024 বাস্তবায়নের লক্ষ্যে 13 দফা দাবি প্রণয়ন করেছে। আরও 2 জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে ফেরত দেওয়া হয় মরদেহগুলো। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরও বিষয়টি নিশ্চিত করেছে। এরই মধ্যে মরদেহগুলোর পরিচয়ও শনাক্ত করা হয়েছে। এই নিয়ে তেল আবিবকে মোট 15 মৃত জিম্মির দেহাবশেষ ফিরিয়ে দিয়েছে হামাস। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী 28 ইসরায়েলির জিম্মির মরদেহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল গোষ্ঠীটি, কিন্তু ধ্বংসস্তূপের ভেতর থেকে সব মরদেহ উদ্ধার করতে সময় লাগছে। খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে গুইমারা বাজারে মানববন্ধন হয়, এতে অংশ নেন উপজেলার সর্বস্তরের মানুষ। এ সময় বক্তারা বলেন, উপজেলা গঠনের 10 দিন পেরোলেও স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন হয়নি। 30 কিলোমিটার দূরে জেলা সদর হাসপাতালে যেতে হয় চিকিৎসা সেবা পেতে। একইভাবে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন লাগলে দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয় না। এই দুটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দ্রুত স্থাপন করে মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা। সুবিধা বঞ্চিতদের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের রাউজানে। পাঁচখাইন আল রশিদ ফাউন্ডেশন উদ্যোগে এবং রাউজান ক্লাবের ব্যবস্থাপনায় দিনব্যাপী এই ক্যাম্পে চোখ, কান, গলা, হৃদরোগ এবং মেডিসিন বিষয়ে বিনামূল্যে চিকিৎসা নেন কয়েকশো মানুষ। বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। এমন মানবিক সহায়তা কার্যক্রম আগামীতে অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম, রাউজান ক্লাব সভাপতি ডাক্তার ওমর ফারুক, ইউএনও চিকিৎসক নেতা সহ অনেকে উপস্থিত ছিলেন। আগামী অর্থ বছরে মাত্র 7,500 শরণার্থীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এটি দেশটির ইতিহাসে সবচেয়ে কম শরণার্থী প্রবেশের সীমা। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণা সংক্রান্ত নথি প্রকাশ করা হয়েছে। তথ্যমতে বিশ্বজুড়ে বিপদগ্রস্ত লাখ লাখ মানুষের জন্য কার্যত দেশটিতে প্রবেশের পথ বন্ধই করে দেওয়া হয়েছে। যে 7,500 মানুষকে অনুমতি দেওয়া হবে তা সিংহভাগই বরাদ্দ থাকবে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের। তবে অভিবাসন বিষয়ক সংস্থাগুলোর অভিযোগ, এই বিতর্কিত নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন করেছেন ট্রাম্প। অভিনয়ের অডিশন দিতে গিয়ে বাস্তবেই এক নাটকীয় ঘটনার সাক্ষী হলো ভারতের 17 শিশু। মুম্বাইয়ের এক স্টুডিওতে তাদেরকে জিম্মি করে এক ব্যক্তি। বিষয়টি প্রকাশ পাওয়ার সাথে সাথে স্টুডিওতে অভিযান চালায় পুলিশ। এ সময় জিম্মিকারীর সাথে আলোচনার চেষ্টা করে পুলিশ, কিন্তু ওই জিম্মিকারী একগুঁয়ে আচরণ করায় বল প্রয়োগ করেই পওয়াই এলাকার ভবনটিতে প্রবেশ করে তারা।
উদ্ধার করে 17 শিশু সহ মোট 19 জনকে। অভিযানের সময় পুলিশের সাথে গোলাগুলিতে আহত হন রোহিত আরিয়া নামের ওই ব্যক্তি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই উদ্ধার অভিযানের আগে রোহিতের একটি ভিডিও সামনে আসে, সেখানে স্টুডিওতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেয় জিম্মিকারী। ভারী বৃষ্টিপাতের ফলে বন্যায় তলিয়ে গেছে নিউ ইয়র্ক শহরের রাস্তা। বৃহস্পতিবার এমন দুর্ভোগে পড়েন শহরটির বাসিন্দারা, প্রাণও হারান 2 জন। পানিতে ভাসতে দেখা যায় রাস্তায় থাকা সবকিছু। গাড়ি ও অন্যান্য যানবাহন চালাতে বেশ বেগ পেতে হয় চালকদের। বন্যার ফলে গৃহবন্দী হয়ে পড়েন অনেক মানুষ। উরু সমান পানি ডিঙিয়ে জরুরি কাজে বের হন অনেকে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলেই তৈরি হয়েছে এই দুর্যোগ। লাগার্ডিয়া বিমানবন্দর এলাকায় রেকর্ড করা হয়েছে 1.97 ইঞ্চি বৃষ্টিপাত। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।